না থাকলে চ্যাপ্টার 3 তে আমরা চলে আসি। চ্যাপ্টার 3 হলো কিন্তু অঙ্কের চ্যাপ্টার। অতএব তোমাকে কাগজ কলম ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। এবং এই চ্যাপ্টারটা আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেহেতু ম্যাথমেটিক্যাল বেসড, অতএব এখানে ম্যাথের উপরে গুরুত্বটা অনেক বেশি। তো সেই কারণেই দেখা যায় যে আমরা কাগজ কলম ক্যালকুলেটর আজকে প্রথম দিন থেকেই লাগবে। আর সাথে সাথে যদি অঙ্কগুলো করো এবং বুঝতে পারো তাহলে দেখা যাবে যে এই চ্যাপ্টার আমাদের শেষ মানে তোমারও শেষ। বাড়তি কিছু মুখস্থ নাই, জাস্ট হয়তো 8-10টা সংজ্ঞা তোমাকে পড়তে হবে আর কি। এবং এখানে দেখা যায় যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে অনেকের হয়তো মনে পড়বে ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 এর কথা। কারণ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1-এ তোমাদেরকে পড়ানো হয়েছিল যে মোলারিটি, পার্সেন্টেজ, পিপিএম, লঘুকরণ, দ্রবণ প্রস্তুতি, তারপর টাইট্রেশন। এই বিষয়গুলো কিন্তু আমরা তখন বলেছিলাম যে এটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 সিলেবাস। ফার্স্ট পেপারে কিন্তু এই সিলেবাস এগুলো ছিল না। কিন্তু ফার্স্ট পেপারে যেহেতু যন্ত্রপাতিগুলো দেওয়া আছে, যন্ত্রপাতিটা গঠন বা কার্যপদ্ধতি বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু ওই টপিক গুলো পড়িয়েছিলাম। বাট সেখানে আমরা বলা যায় যে প্রাইমারি আইডিয়া দিয়েছিলাম। এগুলোর আরো অনেক ডিপ ক্যালকুলেশন ছিল, সেগুলো আমরা পড়ি নাই। বাট এই চ্যাপ্টারে আমরা পুরোটাই কভার করব। সো যারা ফার্স্ট পেপার চ্যাপ্টার 1টা পড়েছিলাম তাদের জন্য হয়তো রিভিশনের মতো মনে হবে। আহ আগামী ক্লাস এবং তারপরে ক্লাস, দুইটা ক্লাসে আমরা ওই টপিক গুলো আলোচনায় রাখবো। আর যারা ওই ক্লাসগুলো করি নাই তাদের জন্য হয়তো একটা সুযোগ হবে আবার নতুন কিছু জেনে নেওয়া ওই আলোচনার উপর ভিত্তি করে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কারণ দুইটা সৃজনশীল প্রশ্ন থাকে এখান থেকে। আমরা পুরো চ্যাপ্টারটাকে যদি ভাগ করি, আমরা আজকে পার্ট 1 কমপ্লিট করে ফেলবো। আগেই বলেছিলাম যে চ্যাপ্টারটা বড় সময় লাগবে না। বিশেষ করে আমরা যদি চ্যাপ্টার 1 এর কথা চিন্তা করি, প্রায় 2 মাস সময় ধরে চ্যাপ্টার 1টা পড়েছি। বাট এখানে আমাদের 6 থেকে 7টা ক্লাস লাগবে শেষ করতে। এটা আমাদের আজকে হয়ে যাবে, এটা আগামী ক্লাসের লেকচারে হয়ে যাবে। লঘুকরণ টাইট্রেশনের, এটা আমাদের দেখা যাচ্ছে তৃতীয় লেকচার। টাইট্রেশনের দিয়ে চতুর্থ লেকচার দিয়ে আমাদের এই পার্ট কমপ্লিট। এবং এই চ্যাপ্টারে একটা সৃজনশীল থাকবে শুধু পার্ট 4 লেকচারের উপর, টাইট্রেশন এবং নির্দেশকের উপরে। আর এই অংশগুলো আমরা বেশিরভাগই অবজেক্টিভে আসতে দেখি। এবং রিডক্স এর উপরে আসলে আমাদের টোটাল 3টা ক্লাস থাকবে। তার মানে 5, 6, 7 এটা রিডক্স এর উপরে আমাদের ক্লাস। আর এখন এই সিলেবাস এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, বেয়ার নাম্বারের সূত্র, যন্ত্রপাতির বর্ণনা, এগুলো এখন নাই। তাহলে দেখা যাচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 6 থেকে 7টা লেকচারে আমরা হয়তো কমপ্লিট করতে পারবো। তাতে দেখা যাচ্ছে আজকে 20 তারিখ শুরু হলে এই মাসে আমরা 4টা ক্লাস পাচ্ছি। এবং নেক্সট মান্থের মাঝামাঝি নাগাদ আমরা এটা শেষ করে দিতে পারবো। তারপর আমাদের চ্যাপ্টার 4 জানিয়েছি আগেই যে খুবই ছোট চ্যাপ্টার। সাধারণত 5 থেকে ম্যাক্সিমাম 6টা ক্লাস লাগে। তাতে ক্যালকুলেশন বলছে সেপ্টেম্বরেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর অক্টোবর নাগাদ আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসতে পারবো। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা 1 এর পরে 2 না ধরে 3, 4টা পড়ার সুবিধা হচ্ছে যে আমাদের মেন্টাল প্রেশারটা কমে যাওয়া, যে আমাদের একটাই চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এবং ওইটা শেষ করে দেওয়া মানে আমাদের কোর্স কমপ্লিট, ইন্টারমিডিয়েট সিলেবাস কমপ্লিট। তাহলে দেখা যাচ্ছে যে অনেক কলেজেই দেখা যায় চ্যাপ্টার 3টা আগে পড়ানো হয়, 4টা আগে পড়ানো হয়, তাদের জন্য সুবিধা হবে। আর আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের হাতে যথেষ্ট সময় আছে সিলেবাস শেষ করার। কারণ তাড়াহুড়ো করার কিছু নাই যে এই মুহূর্তে কারো টেস্ট পরীক্ষা নাই। অতএব 21 ব্যাচ শেষ হলে তারপর 22 ব্যাচের ক্যালেন্ডার আসবে। তো সেই হিসেবে দেখা যায় যে আমরা আশা করছি সময় মতোই পুরো সিলেবাসটা শেষ করা সম্ভব হবে। তাহলে এই চ্যাপ্টারের জন্য অবশ্যই সবাইকে আমরা বলছি কাগজ কলম ক্যালকুলেটর রাখার জন্য। এবং চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমাদেরকে এই 5টা বিষয়ের ধারণা লাগবে। খেয়াল করে দেখো যে সবগুলোই চ্যাপ্টার 1-এ পড়ানো হয়েছে। এই কারণে চ্যাপ্টার 1-এর পরে 3-তে আসার আরেকটা যুক্তি হলো যে 1-এর সাথে এটার কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। 1-এ আমরা এসটিপির ধারণা পড়েছি,
পড়েছি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এবং টেম্পারেচার প্রেসার আয়তনের মানগুলো সবাইকে মনে রাখতে হবে। এসএটিপির ধারণা আমরা পড়েছি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এটারও টেম্পারেচার প্রেসার আয়তনের মানটা মনে রাখতে হবে। মোলার ভলিউম বলতে আমরা বুঝি 1 মোলের আয়তন। তাহলে দেখা যাচ্ছে যে 1 মোলের আয়তনকে আমরা বলছি যে মোলার আয়তন, এবং অ্যাভোগাড্রোস নাম্বার এটাকে আমরা বলছি যে 1 মোল পদার্থে যতগুলো উপাদান থাকে, সেটা অণুতে অণুর সংখ্যা, পরমাণুতে পরমাণুর সংখ্যা, আয়নে আয়নের সংখ্যা, এটাকে আমরা বলছি অ্যাভোগাড্রোস নাম্বার। এবং মোল বলতে আমরা বুঝি যে গ্রামে প্রকাশিত আণবিক ভরের সমপরিমাণ নমুনাকে আমরা মোল বলে থাকি। তো এই আইডিয়া গুলো ধরেই আমাদের যে অঙ্কগুলো করতে হবে, তার জন্য আমাদের কিছু পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। তো এখানে আমরা একটা তালিকা দিয়ে দিয়েছি যে এই ইন্টারমিডিয়েটেড কলেজ বোর্ড বা অ্যাডমিশন লেভেল পর্যন্ত এই কয়েকটা মৌলের পারমাণবিক ভর আমাদের জানা দরকার। এর মধ্যে হয়তো 50% তুমি জানো, বাকিটা যদি না জেনে থাকো তাহলে জানার চেষ্টা করতে হবে, মুখস্থ রাখতে হবে। কারণ আমরা যে বিষয়টা বলছি সেটা হলো যে তুমি যদি পারমাণবিক ভরটা ভুল বসাও তাহলে অঙ্কটা কিন্তু অটোমেটিক্যালি ভুল আসবে। তো তখন দেখা যাচ্ছে অবজেক্টিভের প্রশ্ন হলে বলছে যে অপশন তো খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য তোমাকে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। মাঝে মাঝে আমরা দেখি যে দুই একটা মান দিয়ে দিতে পারে আনকমন মৌলের ক্ষেত্রে, যেমন লেডের ক্ষেত্রে হয়তো প্রশ্নে দিয়ে দিতে পারে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দিয়ে দিতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে দিয়ে দেওয়াটা কিন্তু এটা অপশনাল, এটা অত্যাবশ্যক না। তুমি বাধ্য করতে পারবে না যে না এই মানটা তো দেওয়া হয়নি, অঙ্ক কিভাবে করবো। এই জন্য আমাদের এই তালিকাটা তৈরি করা হয়েছে যে ইন্টারমিডিয়েটের যত অঙ্ক আছে তাতে এই মৌলগুলো ব্যবহার করে করা হয়েছে। সেই জন্য এটাকে আমরা জ্ঞানের অংশ ধরে নেই। কিন্তু এই তালিকার বাইরেও কিন্তু পর্যায় সারণীতে অনেক মৌল আছে। তো তাদের যদি কোনো প্রশ্ন আসে তাদেরকে দিয়ে সেই ক্ষেত্রে তোমাকে পারমাণবিক ভর দিয়ে দিবে। যেমন আমি যদি বলে দেই যে মনে করো রোডিয়ামের একটা অঙ্ক দিলাম, প্লাটিনাম দিয়ে একটা অঙ্ক দিলাম, তাহলে সেই ক্ষেত্রে তাদেরটা উল্লেখ করবে। কিন্তু এখানে যে তালিকাটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রচলিত অঙ্কগুলো থেকে নেওয়া হয়েছে। তাতে আমরা দেখেছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর বেশিরভাগ ক্ষেত্রেই দিবে না, মাঝে মাঝে দিলে এটা বুঝতে হবে বাড়তি পাওয়া, বাট ধরে নিতে হবে থাকবে না এখানে। তাহলে আমরা শুরু করতে চাই। আমাদের আজকের পার্ট 1 এর টাইটেল বলে দিয়েছিল যে আমাদের ভলিউম এন্ড মাস বেসড ক্যালকুলেশন, অর্থাৎ আয়তন এবং ভর ভিত্তিক গণনা করব। তো আজকের অঙ্কগুলো আমরা বলতে পারি যে ছোটবেলার পাটিগণিতের অঙ্ক। যে পাটিগণিতে আশা করি ক্লাস 2 3 তে অঙ্ক করেছো যে 10টি কলম 25 টাকা হলে 2টি কলম কয় টাকা। তাহলে এরকম ঐকিক নিয়মে আমাদের অঙ্ক করতে হবে, কিন্তু ওই অঙ্কটাই কেমিস্ট্রি দিয়ে করতে হবে। যে প্রথম অঙ্কটা বলছে যে পটাশিয়াম ক্লোরেটের 35 গ্রাম নমুনাকে তাপ দিলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তাহলে প্রশ্ন অনুসারে বোঝা যাচ্ছে পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিয়ে অক্সিজেন পেতে হবে, তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স করে লিখতে হবে। তারপর ঐকিক নিয়ম, বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে এটার আণবিক ভর 122.6, তাহলে এত গ্রাম থেকে পাওয়া যাচ্ছে এত গ্রাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 35 গ্রামের জন্য কত পাওয়া যাচ্ছে। সো প্রথমত প্রশ্নটা পড়ে বিক্রিয়াটা সমতা করে লিখবো, পারমাণবিক ভর লাগবে, না হলে অঙ্কটা করাই যাবে না। তারপর বাকি কাজ ঐকিক নিয়ম, এবং এক্সাম্পল 1 কে ফলো করে এক্সাম্পল 2টা করার চেষ্টা করো। 1টা নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো? 122.5 আসে না কারণ এই আণবিক ভরটা। আণবিক ভর 122.5, কিন্তু আমরা জানি যে পটাশিয়াম তো 39.1, 39.1 যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 39 ধরলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কাছাকাছি একটা মান পাওয়া যাবে এখানে। সেকেন্ড স্যার 177.6 গ্রাম। 177.6, ওকে, বাকিদেরটা একটু চেক করো, বলো তো। জি স্যার, এটাই আসে। ওকে, তাহলে সেকেন্ডটা কি কারো সমাধান দিতে হবে? কারণ সেকেন্ডটাতে বলছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়াটা
সমতা করে লিখতে হবে আগে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে যদি বিক্রিয়া করে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর H2O ফর্ম করবে। এটার ভর 100, এটার ভর হচ্ছে কত 111 মনে হয়। তাহলে 100 থেকে 111 আর 160 থেকে কত, ঠিক আছে না? দ্বিতীয় অঙ্কটা আমরা একটু খেয়াল করব। আগের স্লাইডটা একটু দেখানো যাবে? জি স্যার, বুঝছি। দ্বিতীয়টাতে যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে চুনাপাথর নেওয়া হয়েছে 160 গ্রাম। আমরা জানি যে চুনাপাথর একটা আকরিক এবং এটার সাথে ভেজাল থাকাটাই স্বাভাবিক, কিন্তু চুনাপাথর মানে 100% ক্যালসিয়াম কার্বনেট না। তাহলে আমরা যদি চুনাপাথরের 160 গ্রাম নমুনা নেই যেটা 90% পিওর, তাহলে সেখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু আমরা জেনে নিতে পারছি। তারপরে বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে চুন পাওয়া যাবে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বাকি কাজ আমরা ঐকিক নিয়মে করতে পারবো। 100 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 56 গ্রাম, তাহলে 144 গ্রাম থেকে পাওয়া যায় কত? সম্ভব কিনা? তাহলে তোমরা একটা ক্যালকুলেশন করে দেখাও। 250 গ্রাম আমরা যদি চুনাপাথর দেই যেটা হচ্ছে 80% পিওর, তাহলে এটাকে যদি আমরা তাপ দেই কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, এটা বের করো। ওকে, এই যুক্তি প্রয়োগ করে এই অঙ্কটা করো। স্যার 88 গ্রাম। 88 গ্রাম অন্যদের? জি জি স্যার, স্যার, 88 গ্রামই আসে। ওকে, 88 গ্রাম। এটা সলভ দিতে হবে কি? না স্যার। ওকে, আমরা নেক্সট পয়েন্টে যাই। এটা হচ্ছে আগেরটার উল্টা, দেখো তো আগে নিজেরা পারো কিনা। পারবো কি এটা চেষ্টা করতে? নাকি সলভ দিব? Sir, 42% answer. 135 গ্রাম চুনাপাথর HCl দিলে 25 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় বিশুদ্ধতা। Sir, rating 44%. 44% কিনা দেখো তো অন্যদের। Sir, I'm at 42%. 42, 44। স্যার 42%। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়া থেকে আমরা দেখছি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়ার জন্য দরকার হচ্ছে 100 গ্রাম। তাহলে 25 গ্রামের জন্য অ্যাকচুয়াল ক্যালসিয়াম কার্বনের দরকার এত। আমি নিয়েছিলাম চুনাপাথর এত, তার মানে এটার মধ্যে আছে এত, শতকরা কত? বুঝতে পারছি কি? Ji sir. আচ্ছা, এখানে আমরা আরেকটা অঙ্ক দেখবো যে ভর ভিত্তিক গণনার এই অঙ্কগুলো মূলত আমরা বলছি যে এটা অবজেক্টিভের জন্য পূর্ব রিডিং আকারে পড়ে, এবং সেক্ষেত্রে পরের অঙ্কটা বলছে 1.881 গ্রাম মিশ্রণ নিয়েছি। আমরা জানি কোন রাসায়নিক পদার্থের মিশ্রণ বলতে বোঝায় একাধিক পদার্থের সমাবেশ
এবং মিশ্রণ শব্দ বলতে বোঝাবো যে সেখানে যারা থাকবে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। অতএব এই মিশ্রণে এই দুইটা উপাদান আছে, তার মানে দুইটা মিলে যদি 1.881 হয়, তাহলে একটার পরিমাণ যদি এক্স ধরে নেই, আরেকটা কত হবে? 1.881 মাইনাস এক্স, ঠিক কিনা? জি স্যার। ছোটবেলায় জি স্যার। ছোটবেলায় পড়েছো দুটি সংখ্যার যোগফল 10, একটা 2 হলে আরেকটা 10 মাইনাস 2। তাহলে এখন এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এখানে আমরা পাচ্ছি অবশেষ। সো কেমিস্ট্রি বলছে যে যদি এই মিশ্রণকে কেউ তাপ দিয়ে থাকে, তাহলে এই মিশ্রণকে তাপ দিলে দেখা যাবে যে এটা ভেঙে যাবে, ভেঙে তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড, এটা ভেঙে তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড। এটা যেহেতু গ্যাস উড়ে চলে যাবে, তাহলে এখানের অবশেষ হচ্ছে এটা, এটার অবশেষ হচ্ছে এটা, এবং প্রশ্ন মতে এই দুইটা অবশেষের মোট পরিমাণ এটা, ঠিক কিনা? জি তাহলে স্যার। আমরা জি কি স্যার। করেছি জি যে স্যার। আমরা ধরে নিয়েছি এটা এত, এটা এত, ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত অবশেষ আমরা বের করে নিলাম। একই যুক্তিতে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে অবশেষ বের করেছি। তাহলে এই দুইটা অবশেষের যোগফল হচ্ছে এত প্রশ্নে দেওয়া ছিল। সেখান থেকে এক্স এর মান যদি চলে আসে, বাকি মানগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, যে আমরা এতক্ষণ তো সিঙ্গেল একটা কম্পাউন্ড করেছি, যে একটা যৌগকে তাপ দিলাম, আর এখানে আমরা দেখা যাচ্ছে মিশ্রণকে তাপ দিলে মনে রাখতে হবে যে যেহেতু তারা মিশ্রণ, এদের মধ্যে রিয়াকশন হচ্ছে না। তাপ দিলে এটা ওর মতো ভেঙে যাবে, এটা ওর মতো ভেঙে যাবে। আর যেহেতু বলেছে অবশেষ, তার মানে এখানে কার্বন ডাই অক্সাইডকে বাদ ধরতে হচ্ছে। তাহলে এটার অবশেষ হচ্ছে বিক্রিয়া অনুসারে 100 গ্রাম থেকে 56, এটা 84 গ্রাম থেকে 40। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন লিখবো। ঠিক আছে। স্যার লাস্টের আরেকবার একটু পার্টটা কি বুঝিয়ে দিবেন? স্যার? হ্যাঁ, লাস্টের পার্টটা হচ্ছে যে আমরা এই টোটাল এখান থেকে আমরা এক্স বের করতে পারবো। আর এক্স যদি বের করি তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ এক্স এর সমান। তাহলে এটা শতকরা পরিমাণ কত বের করতে পারবো, যে 1.881 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট যদি এক্স থাকে, তাহলে শতকরা পরিমাণ কি হবে? ওর পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ইনটু 100, ঠিক কিনা? মানে জি স্যার স্যার। এখানে গ্যাসটা চলে যাওয়ার পর যেটুকু থাকছে ওইটা এখানে আমরা পরিমাপ করে বের করব। হ্যাঁ, যে তুমি যদি কল্পনা করো এইভাবে, তুমি ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটকে একটা পাত্রের মধ্যে নিয়েছো, নিয়ে এটাকে তাপ দিয়েছো, খোলা পাত্র ছিল, তাহলে তাপ দিলে এটা চলে গেছে, এটা চলে গেছে, তাহলে পাত্রের তলায় পড়েছিল অবশেষ যেটা, সেটা হচ্ছে এই পরিমাণ। আর তুমি যেটা নিয়েছিলে প্রথমে সেটা ছিল এই পরিমাণ। তাহলে এখন তুমি জানতে চাচ্ছো যে তুমি কে কতটুকু ছিল জানো না, তুমি টোটাল পরিমাণটা জানো। তাহলে সেখান থেকে কে কতটুকু ছিল আমরা এইভাবে ম্যাথ করে বের করতে পারবো, যে 1.881 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কত গ্রাম, ম্যাগনেসিয়াম কত গ্রাম, এবং কার পার্সেন্টেজ কতটুকু। ঠিক আছে। স্যার এখানে যে স্যার হোয়াইট কালার দিয়ে যে লেখা আছে স্যার, এটা কি ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজটা বের হবে? আমরা দুইটারটাই বের করব, এই যে দুইটারটাই বের করতে হবে। তাহলে আমরা যদি একটা বের করি আরেকটা তো বিয়োগ করে নিতে পারি না 100 থেকে? না স্যার, আমি সেটা বলছি না স্যার, এখানে তো কার্বন ডাই অক্সাইডটা তো স্যার উড়ে গেল, তখন ওই মানটার মধ্যে কি পুরাটা আসবে? এই মানটার মধ্যে পুরোটা আসবে না কেন? কারণ আমরা তো হচ্ছে ভর ভিত্তিক গণনা কি বলছে, এই পাশে টোটাল ভর সমান এই পাশে টোটাল ভর। তাহলে এখানে তো আমরা একটার ভর জানলে কি পুরোটার পরিমাণ বের করা যাবে না? এটা থেকে এটা কতটুকু জানলে কি এটার পরিমাণ আসে না? জি স্যার। আমাকে পুরোটাই ধরতে হবে। আমরা পুরোটা যদি ধরি তাহলে তো হচ্ছে বিক্রিয়কের মোট পরিমাণ সমান উৎপাদের মোট পরিমাণ হিসাব করছি। কিন্তু আমরা যদি এটা আর এটা জানি, তাহলে দেখা গেল যে ফর এক্সাম্পল আমরা যদি PCl5 কে ভাঙি, PCl3 আর ক্লোরিন পাওয়া যাবে। তাহলে যুক্তি বলছে যে এটা টোটাল ভর যতটুকু আছে এত থেকে টোটাল পাওয়া যাবে এতটুকু। তাহলে আমি যদি এটার একটা পার্টিকুলার অ্যামাউন্ট নিয়ে তাপ দেই, এটার পরিমাণ যদি বের করি, তাহলে এখানে কতটুকু PCl5 ছিল বের করা যাবে না? জি স্যার। তাহলে তো আমার তো পুরো ভরটা তো দরকার নেই, আমি এটার সাপেক্ষেও এর পরিমাণ বের করতে পারি। আমাকে যদি শুধু এটা দেওয়া হতো, এটা দিয়েও আমি বের করতে পারতাম। আমরা যদি অঙ্কটা এরকম দিতাম, এই মিশ্রণকে তাপ দিয়ে
মনে করো যে 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া গেল, তাহলে তো আমরা অঙ্কটা করতে পারতাম। তাহলে আমরা এটার সাপেক্ষে হিসাব না করে করতাম 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, এত গ্রাম থেকে পাওয়া যায় কত, 84 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, এত গ্রাম থেকে পাওয়া যায় কত। তাহলে টোটাল কার্বন ডাই অক্সাইড সমান 40, এখান থেকে কি বের হয়ে আসতো না কার পরিমাণ কত? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। যে কোনো একটার অনুপাতের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর এখানে যদি আলাদা আলাদা ভাবে মানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মানটা ছিল, এটা আলাদা আলাদা বের করতে হবে, এই যে এটা আর এটা শতকরা পরিমাণ কত। মানে স্যার এখানে এক্স এর মানটা তো এই উভয়েরই শতকরা পরিমাণটা বোঝাচ্ছে। না, এক্স তো উভয়ের পরিমাণ না, এক্স কার জন্য ধরেছো? ও জি স্যার। শুধু ক্যালসিয়ামেরটা ধরেছো, ম্যাগনেসিয়ামেরটা বিয়োগ করে বের করতে হবে, তারপর এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে এতক্ষণ আমরা এক ধাপের অঙ্কগুলো করেছি, কিন্তু এই অঙ্কটা হচ্ছে 2 ধাপে করতে হবে। আমি একটু বুঝিয়ে দিই, তারপরে তোমরা অঙ্কটা করো। সেটা হলো, প্রশ্নটা পড়ে দেখো, বলা হয়েছে এই অঙ্কে যে এই সোডিয়াম কার্বনেটকে তুমি HCl এর মধ্যে দিয়েছো, দেওয়ার পরে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তাহলে এই সোডিয়াম কার্বনেট যদি 65 হয়, তাহলে এখান থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে বের করা যাবে না? জি স্যার। জি স্যার। তারপর সেই কার্বন ডাই অক্সাইডের সাথে আবার ওর বিক্রিয়া করতে হবে, করলে এটা পাওয়া যাবে। তাহলে যতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে তার সম্পূর্ণটাকে আমি এটাতে, তাহলে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে বের করা যাবে কি? স্যার লাস্টের কথাটা লাস্টের বলতে পার্ট পারেন? আরেকবার বলবেন। এত গ্রাম সোডিয়াম কার্বনেটকে তাপ দিয়ে যতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, এই সম্পূর্ণ কার্বন ডাই অক্সাইড কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত হবে, এই পরিমাণটা বের করতে হবে। বুঝতে পারছি? এইটা থেকে যেটা পাওয়া জি যাবে স্যার। সেটাকে সম্পূর্ণভাবে এখানে কনভার্ট করব, তার জন্য আমার এইটা লাগবে, কতটুকু এটা লাগবে। তাহলে 2 ধাপে করো, যে এখান থেকে আগে বের করো কার্বন ডাই অক্সাইড কত, তারপরে এটার সাথে এটা বিক্রিয়া করো, করে আবার ঐকিক নিয়মে করো, 2 স্টেপে ক্যালকুলেশনটা ট্রাই করো, দেন আমরা ব্যাখ্যা দিব। স্যার পরবর্তীতে Na2CO3 কে 65 গ্রামে উৎপন্ন করতে হবে? না, Na2CO3 তো 65 না, এটা যদি 10 গ্রাম পাই তাহলে তো এটা বিক্রিয়া করবা, যে ও কত গ্রামের সাথে বিক্রিয়া করে, তাহলে 10 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে। বুঝতে সমস্যা হলে আমরা সমাধানে চলে যাই। সমাধানটা দেখো তো। জি স্যার, বুঝেছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, বুঝলে এটা করে দেখাও। স্যার একটু তোলা বাকি স্যার। শেষ? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা শুরু করে দাও। এক্স্যাক্টলি আগের নিয়মের অঙ্ক, 200 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যতটুকু অক্সিজেন পাওয়া যাবে সেই অক্সিজেনকে জিঙ্ক অক্সাইডে পরিণত করতে কত গ্রাম জিঙ্ক লাগবে? HgO2। HgO, HgO। স্যার মার্কিউরিকের ভরটা স্যার 200 ধরবো? হ্যাঁ, মার্কারি 200 ধরবে।
আর জিঙ্কের কত ধরবো? 65.3। 65.4, 65.38 হয়, এটা আমরা 4 ধরতে পারি। স্যার অ্যান্সার কি 60.55? আনসার দেখা যায় কি আসে। 60.165. 60.55 আসে। জি স্যার 60.55। 60.55 আসছে। ওকে, দেখো তো এরকম কিনা। জি স্যার। তো বুঝতে পারছি কি ভাইয়া যে ঘুমাই আমাদেরকে গেছে। খেয়াল করতে হবে, প্রশ্নটা পড়ে একটা বিক্রিয়ার কথা চিন্তা করব, এবং যে বিক্রিয়াটা আমরা চিন্তা করব সেটা সমতা করে লিখে পারমাণবিক ভরের সাহায্যে ঐকিক নিয়মে অঙ্কটা করতে হবে, এবং এটাকে আমরা বলছি ভর ভিত্তিক গণনা, অর্থাৎ ভর থেকে ভর গণনা করছি। ঠিক আছে, আমরা কি নেক্সট স্টেপে যাব? স্যার এটা জিঙ্ক অক্সাইড হবে না? জিঙ্ক অক্সাইড, হ্যাঁ। না মানে কোশ্চেন যে জিঙ্ক চেয়েছে। না, জিঙ্ক চেয়েছে তো, এই যে জিঙ্ক বের করলাম, তো জিঙ্ক অক্সাইড তো তৈরি করবে সে, এই অক্সিজেনের সাথে জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, আমরা কিন্তু জিঙ্কের পরিমাণ চেয়েছি, জিঙ্ক অক্সাইড না, কিন্তু জিঙ্ক অক্সাইড তৈরি করবে সে। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা পরের ধাপে চলে যাই, সেটা হচ্ছে আয়তন ভিত্তিক গণনা। তো যখন আমরা ভর বের করি, আমরা জানি যে ভর কিন্তু তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, কারণ তোমরা ফার্স্ট পেপার মোলারিটি নরমালিটি এই আইডিয়া গুলো যখন পড়েছিলে, তখন মোলারিটি বলছিল মোল পার লিটার আয়তনের সাথে সম্পর্কিত, মোলারিটি বলছে মোল পার কেজি। আমরা যখনই কোনো বস্তুর ভর নিয়ে আমরা আলোচনা করব, যে ভর তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু আয়তন তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। সেই কারণে দেখা যাচ্ছে এতক্ষণ যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু তাপমাত্রার প্রয়োজন ছিল না, উল্লেখ ছিল না, কিন্তু যখনই তুমি আয়তন ভিত্তিক গণনায় আসছো তখনই খেয়াল করো প্রশ্নে তাপচাপের কথা উল্লেখ করা আছে, এবং যখনই তাপচাপ আয়তনের ব্যাপারগুলো আসবে তখনই কিন্তু আমাদের মাথায় সেই এসটিপি বা এসএটিপির কথা চিন্তা করতে হবে, কারণ আমাদের ধারণা মতে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন আর এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, এই দুইটা মান সবার মুখস্থ থাকার কথা, কিন্তু অন্য কোনো তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত কারো মুখস্থ আছে? যে না স্যার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এসটিপি মানে 0 ডিগ্রি তাপমাত্রা 1 atm চাপ। তাহলে আমি যদি বলি 30 ডিগ্রি তাপমাত্রায় 1 atm চাপে 1 মোল গ্যাসের আয়তন কত, মুখস্থ আছে আমাদের? মানটা আমাদের মুখস্থ নাই, কিন্তু আমরা P1 V1 দিয়ে কনভার্ট করে ম্যাথমেটিক্যালি বের করে দেখাতে পারবো। সেই কারণেই যখনই আমরা কোনো একটা অঙ্ক করব আয়তনের সাপেক্ষে, তখন খেয়াল করে দেখবে ক্যালকুলেশন গুলো হয় এসটিপি দিয়ে করতে হচ্ছে অথবা এসটিপি তে। কেন করছি আমরা? কারণ এটা আমাদের রেফারেন্স। আমি এসটিপির তুলনায় বলতে পারি যে এই বিক্রিয়াটা 0 ডিগ্রি সেলসিয়াস 1 atm এ করা হয়েছে, তার মানে এটা এসটিপি তে করা হয়েছে। তাহলে যদি আমি এসটিপি তে এই বিক্রিয়াটা করি, তাহলে সমীকরণ বলছে সেখানে 3 মোল অক্সিজেন তৈরি হয়েছে, তার মানে যেহেতু বিক্রিয়াটা এসটিপি তে, তাহলে সেখানে 3 মোলের আয়তন 3 × 22,400 সিসি, তাহলে আমরা বলতে পারছি এত গ্রাম থেকে পাওয়া যায় এত সিসি, তাহলে 60 গ্রাম থেকে পাওয়া যায় কত সিসি বলা যাবে? স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, যে আমরা যখন কোনো বিক্রিয়া এসটিপি তে করব, তখন সেখানে 1 মোল গ্যাস তৈরি হলে তার আয়তন 22.4 লিটার। অতএব যে কোনো বিক্রিয়ায় দেওয়া হোক না কেন, সেই বিক্রিয়াটায় কত মোল গ্যাস তৈরি হয়েছে দেখতে হবে। বিক্রিয়াটা যদি এসটিপি তে থাকে, তার প্রতি মোলের আয়তন 22.4 ধরে তো সেই গণনাটা দেখা যায়। স্যার মাইকে মেবি প্রবলেম। মাইকে একটা নয়েজ সাউন্ড আসছে অনেক হচ্ছে, স্যার। এজন্য বোঝা যাচ্ছে না কথাগুলো।
নয়েজ হচ্ছে। হ্যালো, পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি জি স্যার। স্যার। এখন ঠিক আছে? জি স্যার। ওকে, সো যেটা আমরা বলছি যে যখন আয়তন বের করব কোন সমীকরণ থেকে, দেখতে হবে সেখানে কয় মোল গ্যাস তৈরি হয়েছে এবং প্রতি মোল গ্যাস সমান 22.4 লিটার যদি বিক্রিয়াটা এসটিপি তে থাকে। আর এসটিপি না থাকলে কি হবে সেটার উত্তর কিছুক্ষণ পরেই পাবো। বাট এই অঙ্কটা যেহেতু এসটিপি তে আছে, এখানে যেহেতু 3 মোল অক্সিজেন তৈরি হয়েছে, তাহলে এই সমীকরণ থেকে বলা যায় কিনা যে এত গ্রাম থেকে এত লিটার অক্সিজেন পাওয়া যাবে। জি স্যার। যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে রেজাল্টটা সিসি তে চেয়েছে, সেই জন্য আমরা এটা লিটারে বের না করে একবারে সিসি তে নিয়ে গেছি। তুমি চাইলে লিটারে বের করে তারপর সিসি তে কনভার্ট করতে পারো। তাহলে আমাকে এই অঙ্কটা করে দেখাও তো। এসএটিপি তে ক্যালকুলেশনটা জানতে চাচ্ছি। এসএটিপি তে আয়তন মনে আছে আশা করি? 24.78। 24.78। গুড। তো ট্রাই করো। আজকে যে অঙ্ক করছি সবই কিন্তু অবজেক্টিভের অঙ্ক, অতএব আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যেন 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারি। এত সময় নিয়ে লাস্ট করলে হবে ম্যাথটা না। একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, এটা আগে শেষ হয়ে যাক, যেহেতু এটা ক্যালকুলেশন চলছে, আবার যাবো আমি পেছনে, সমস্যা নেই। এটা শেষ হয়ে গেল। ম্যাথগুলো কি অবজেক্টিভের জন্য? পুরোটাই আজকে যা পড়বো সব অবজেক্টিভ, আগামী 2 ক্লাস যা পড়বো সব অবজেক্টিভ। শুধু লেকচার 4-এ গিয়ে যা করবো সেটা হচ্ছে সৃজনশীল। ওকে, কারণ অঙ্কর চেহারা দেখে মনে হতে পারে অনেক বড় বড় অঙ্ক, কিন্তু খেয়াল করতে হবে যখন তুমি পরীক্ষায় যাবে তখন কিন্তু তুমি অঙ্কটা প্রথমবারের মতো করছো না, অনেকবার প্র্যাকটিস করে যাওয়ার কথা। তাতে আমাদের বিশ্বাস করতে হবে যে তোমাকে অঙ্কগুলো দ্রুত করার চেষ্টা করতে হবে। কারণ যখন তুমি অবজেক্টিভের অঙ্ক করবে তখন কিন্তু তোমাকে বাংলা লেখা লাগবে না, বিক্রিয়াটা তোমার মাথায় থাকবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড হয়, এটা জ্ঞান হয়ে যাবে, খাতায় কলমে লেখার দরকার নাই। অথবা এটাও সরাসরি জ্ঞান বলা যাবে, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। অতএব এই অঙ্কটা যদি আমি করি তাহলে আমি এভাবে করব যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 24.78, 175 থেকে পাওয়া যায় কত, শেষ 10 সেকেন্ড সময় নিব। তো তোমাকেও সেই লেভেলে পৌঁছাতে হবে। তাহলে এটার সমাধান কি হয়েছে সবার? So 43.37 liter. ইয়েস স্যার। জি স্যার। তাহলে 100 থেকে 24.78 আর 175 থেকে কত, ঠিক আছে কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আগেরটা দেখতে চেয়েছিলে। আগেরটা হচ্ছে এত থেকে পাওয়া যায় 3 মোল অক্সিজেন এসটিপি, তার মানে 22.4 লিটার ইন্টু 3, তাহলে 60 গ্রাম থেকে কত আছে? স্যার এখানে মোলটা বিবেচনা করে তারপর আয়তনটা বের করতে হবে। ইয়েস, কত মোল গ্যাস সেটা দেখতে হবে। 1 মোল গ্যাস সমান এসটিপি 22.4, 1 মোল গ্যাস এসএটিপি সমান 24.78। স্যার এই ম্যাথটা যে এসটিপি তে করতে হবে সেটা আমরা ওই যে তাপমাত্রা আর প্রেসারটা দেখে বুঝলাম না। ইয়েস, কারণ এসটিপি আর এসএটিপি বলে দেওয়াতে আমাদের কাজটা কিন্তু 2 লাইনে হয়ে গেছে। কিন্তু আমরা পরের ম্যাথটা দেখব,
এটা কি এসটিপি বা এসএটিপি কিনা? না স্যার। না না, স্যার তাহলে স্যার এসটিপি আর এসএটিপি যদি না হয় তাহলে কি আগের মতো আমরা শর্টকাট বলতে পারবো যে এত থেকে পাওয়া যাবে এত লিটার? না স্যার। না স্যার। না, কারণ আমাদের এরকম কোনো তথ্য মুখস্থ করানো হয় নাই, সেই কারণে আমাদের কাজটা একটু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমাদের যদি মুখস্থ থাকতো যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কিলো প্যাসকেল চাপে 1 মোল গ্যাসের আয়তন কত, তাহলে আগের মতো আমরা 2 লাইনে ক্যালকুলেশনটা করতে পারতাম। কিন্তু যেহেতু আমি এসটিপি এই শর্তে জানি না, আমি কিন্তু কাজটা 2 লাইনে করতে পারবো না। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমার হাতে রেফারেন্স হচ্ছে এসটিপি। যে যদি এই বিক্রিয়াটা এসটিপি তে করা হতো তাহলে এটার ভর 84 গ্রামকে তাপ দিলে আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতাম, মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতাম। এবং এই টোটাল প্রক্রিয়াটা যদি আমরা এসটিপি তে সম্পন্ন করি তাহলে সেখানে কত লিটার কার্বন ডাইঅক্সাইড হবে সেটা বের করা যায় কিনা? জি জি স্যার। স্যার। যাবে। তাহলে এই যে আয়তনটা আসলো, এই আয়তনটা আসলো এসটিপি তে। তাহলে চ্যাপ্টার 1-এ পড়েছি P1 V1 T1 P2 V2 T2। তাহলে এটা হচ্ছে এসটিপি তে আয়তন, অর্থাৎ 1 atm চাপে 273 কেলভিন তাপমাত্রায় আয়তন আমরা জানি, এই মানটা বসবে। তাহলে আমার টার্গেট হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার টার্গেট চাপ হচ্ছে এটা, তাহলে আমি কিলো প্যাসকেলে ছিল, তাহলে এটাকে কিলো প্যাসকেলে বসিয়ে দিই, তাহলে আর কনভার্ট করতে হবে না। তাহলে আমরা V2 পাবো কিনা? জি জি স্যার। স্যার। জি তাহলে স্যার। দেখা যাচ্ছে যে যদি বিষয়টা এসটিপি তে না থাকে তাহলে কাজটা কিন্তু কঠিন হয়ে গেল। আমাকে তুলনা করে করতে হচ্ছে যে আমি যদি প্রক্রিয়াটা এসটিপি তে করি অথবা এসএটিপি তে করতাম তাহলে কত আয়তন গ্যাস পেতাম, আর আমার টার্গেট শর্তে সেটাকে আমরা কনভার্ট করে নিব। অতএব প্রথম দুইটা অঙ্কের সাথে পার্থক্যটা এই জায়গাতেই, যে মনে রাখতে হবে উদ্দীপকে বা প্রশ্নের যে শর্তটা দিবে সেটা এসটিপির হলে তুমি সরাসরি যত মোল গ্যাস তত ইন্টু 22.4 লিটার, এসএটিপি তে তত ইন্টু ইবা ইবা 24.78 লিটার। জানি কিন্তু না, যদি সাকিব ভাই বলছে। এসটিপি এসএটিপি ছাড়া অন্য কোনো শর্তে চলে যায় তাহলে টোটাল কাজটা আগে এসটিপি তে কমপ্লিট করো অথবা এসএটিপি তে কমপ্লিট করো, তারপর এটাকে P1 V1 দিয়ে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা প্র্যাকটিস করতে দেই, কারণ একই টাইপের একটা অঙ্ক করলে দেখা যায় যে আমরা বিষয়টা ভালো বুঝতে পারি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা HCl দিয়েছি, কার্বন ডাই অক্সাইড কতটুকু জানতে চাচ্ছি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 800 মিলিমিটার মার্কারের সাথে। তাহলে করে ফেলো তাহলে। এক্স্যাক্টলি এখানে যেটা দেখানো আছে এই ধরনের অঙ্ক। ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম? ও, ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম? গুড। এটা আমরা ধরে নিচ্ছি যে 60 গ্রামই ধরে নিই। স্যার ম্যাথটা আরেকবার বোঝানো যাবে স্যার? আমি ক্লাসে ছিলাম না স্যার। যে এখানে বলেছে যে এসটিপি তে অথবা এসএটিপি তে যদি কোনো অঙ্কের আয়তন জানতে চাই তাহলে আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো 2 লাইনে, যে এই বিক্রিয়াটা এসটিপি তে হলে তার 1 মোল সমান 84 গ্রাম থেকে পাওয়া যায় 1 মোল কার্বন ডাই অক্সাইড অর্থাৎ 22.4 লিটার। তাহলে তার 60 গ্রাম থেকে পাওয়া যায় কত, এটা বের করতে পারবো। কিন্তু আমরা অঙ্কটা জানতে চেয়েছি যেই শর্তে, সেটা এসটিপিও না এসএটিপিও না। সেই ক্ষেত্রে আমরা আসলে এভাবে সরাসরি কাজটা করতে পারবো না। এই সকল ক্ষেত্রে নিয়মে বলছে যে তাকে প্রথম রেজাল্টটা এসটিপি তে বের করে নাও, তারপর P1 V1 T1 দিয়ে এটাকে কনভার্ট করে নাও। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমরা একটা অঙ্ক করতে দিয়েছি, উপরে ডান দিকে যেটা ইয়েলো কালার আছে সেটা দিয়ে ট্রাই করো। স্যার 14.64 লিটার। জি স্যার, ঠিক আছে। 14.64। অন্য সবাই পারছে কিনা? কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একই টাইপের যেটা আমরা বুঝলাম সেটা যদি করতে পারি তাহলে বুঝতে হবে সমস্যা নাই, আর পারছি না মানে কোথাও একটা সমস্যা আছে। তো সবাই কি একমত?
নাকি সমাধান লাগবে ক্যালসিয়াম কার্বনেটের? অ্যান্সারটা কত ছিল? 14.65 মনে হয়। জি স্যার, মিলেছে। ওকে, সো আমরা একটু এক্সাম্পলটা চেঞ্জ করে দেই। এক্সাম্পল 4-এ আসি, উল্টা কাজটা করব আমরা। একটু আগে দেখো এটার ভর দেওয়া ছিল, এটার আয়তন বের করতে হয়েছে, এখন এটা নাই, এটা দেওয়া আছে, এবং শর্তটা কিন্তু এসটিপিও না এসটিপিও না। সো সেই ক্ষেত্রে অঙ্কটা আবার কিভাবে করব? দেখো নিয়মের মধ্যে একটু চেঞ্জ আসছে, কারণ এই শর্তটা যদি এসটিপি তে হতো তাহলে আমি কিন্তু 2 লাইনে অঙ্কটা করতে পারতাম। তখন উল্টা ভাবে বলতাম যে এটার সমতাকৃত সমীকরণ বলছে যে 4 মোল হাইড্রোজেন পাওয়ার জন্য 3 মোল আয়রন দরকার। তাহলে বিক্রিয়াটা এসটিপি তে হলে 4 × 22.4 লিটার হাইড্রোজেন পাওয়ার জন্য 3 × 56 গ্রাম আয়রন দরকার। তাহলে এটা যদি এসটিপি শর্ত হতো তাহলে আমি 40 লিটারের জন্য কত 1 লাইনে বের করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এটা এসটিপি তে না, তাহলে আমরা কি করছি, প্রথমে এসটিপি তে এটাকে কনভার্ট করে নিয়েছি। এই যে 760 মিলিমিটার মার্কারি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 40 লিটার এসটিপির কতটুকু সমান সেটা বের করে আমাদের ক্যালকুলেশনটা করতে হচ্ছে। বুঝতে পারছি যে আগেরটার সাথে ডিফারেন্স হচ্ছে, আগেরটা এটা দিয়েছে, এটা নাই। তাহলে তুমি এসটিপি তে ক্যালকুলেট করে তারপর আমাদের রিকোয়ার্ড কন্ডিশনে কনভার্ট করেছো। এখন হচ্ছে উল্টাটা, আয়তন আছে, ভর বের করতে হবে। তাহলে এটাকে এসটিপি তে কনভার্ট করে আমরা ক্যালকুলেশন করে নেব। দেখো বুঝছো কিনা। আমরা একটু প্র্যাকটিস করতে পারি। জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন তৈরি করছে 35 লিটার। এটা হচ্ছে 100 সেন্টিমিটার মার্কারি চাপ 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জিঙ্কের ভরটা বের করতে চাচ্ছি। ট্রাই করবে, যেটা উদ্দীপকে আছে এটার মতোই অঙ্ক। যখন তাপমাত্রা চাপের সাথে আয়তন থাকবে তখন এসটিপি তে আয়তনটা বের করে তারপর অঙ্কটা করতে হবে। আর যখন আমরা আয়তন বের করেছি তখন কিন্তু উল্টা ভাবে করেছি, তখন হচ্ছে আগে এসটিপি তে করে তারপর কনভার্ট করেছি, আর এখন প্রথমে কনভার্ট তারপর এসটিপি। সো দুইটা বিষয় কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে, যে তাপ চাপ আয়তন থাকলে আমরা আয়তনকে আগে এসটিপি তে কনভার্ট করব, তারপর বিক্রিয়া থেকে ঐকিক নিয়মের রেজাল্ট বের করব। কারণ এখন আমার আয়তন আগে দরকার, ভর পরে দরকার। কিন্তু আগের অঙ্কটাতে আমার ভর ছিল, আয়তন বের করতে হবে, তাহলে আয়তনটা পরে দরকার জন্য আমরা পরে কনভার্ট করে নিয়েছি। সো রেজাল্টটা চেক করে দেখো। So 104 এসেছে আমার। 104 ঠিক আছে। ওকে, সলভ দিতে হবে। জি স্যার। ওকে, সলভ যদি দিতে চাই তাহলে এটাকে P1 V1 P1 করে নাও, P2 V2 P2 করে নাও। তাহলে P1 এর মান দেওয়া আছে সেন্টিমিটার, V1 এর মান দেওয়া আছে 35, টেম্পারেচার হচ্ছে কত আসে 353 না, এসটিপি 273, এসটিপি 76, এসটিপি V2 বের করতে হবে। V2 কত আসে? 35.61. 35.61। তাহলে এখন এখান থেকে আমরা ঐকিক নিয়মে চিন্তা করব যে বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে ঐকিক নিয়মে দেখা যাচ্ছে যে এসটিপি তে
1 মোল হাইড্রোজেন অর্থাৎ 22.4 লিটারের জন্য জিঙ্ক দরকার হচ্ছে 65.4। তাহলে এত লিটারের জন্য কত হচ্ছে? ঠিক আছে যুক্তি? জি স্যার। আচ্ছা, পরের কত ছিল? স্যার ইয়েস, রিঅ্যাকশন গুলো স্যার বুঝবো কেমন করে? এগুলো কি স্যার মনেই রাখতে হবে? রিয়াকশন গুলো হচ্ছে, হ্যাঁ এখানে আমরা যে রিয়াকশন গুলো করছি অনেকগুলোই হয়তো আমাদের জানা রিয়াকশন, আর দু একটা নতুন রিয়াকশন, এবং যে রিয়াকশন গুলো তোমাকে বইয়ে দেওয়া আছে বা যে রিয়াকশন দিয়ে আমরা অঙ্কগুলো করাচ্ছি সাধারণত পরীক্ষায় এগুলোই দিবে, অর্থাৎ জানা রিয়াকশনই দিবে। এমন কোনো কিছু দিবে না যে যেটা হচ্ছে যে তুমি জানো না বা অনেক কঠিন রিয়াকশন। ওকে, এবং আরেকটা ইস্যু হচ্ছে যে যদি নতুন সাকিব ভাই ফোন দিয়েছে, কথা হবে। যদি কঠিন কিছু রিয়াকশন দেয় তাহলে উদ্দীপকে বিক্রিয়াটা দেওয়াই থাকে। হ্যাঁ আসছি, দাঁড়াও, পানি খাই, দাঁড়াও। হ্যাঁ, স্যার অ্যান্সার কত ছিল? আনসার কত ছিল আগেরটা? 104। দাঁড়াও 1 মিনিট। 104। স্যার আমরা হিসাব যেন কেন এসটিপি তে করি স্যার এখানে? কারণ আমাদের হাতে এসটিপি তেই গ্যাসের আয়তনের মান জানা আছে, যুক্ত। অথবা এসএটিপি তেই জানা আছে, কিন্তু এসএটিপি তে আমরা কম ব্যবহার করি, বাট কেউ চাইলে এসএটিপিও করতে পারে, রেজাল্ট একই আসবে। ওকে, আমাদের তো একটা রেফারেন্স লাগবে যে আমরা এসটিপি তে জানি জন্য এসটিপির সাপেক্ষে আমরা হিসাবটা করছি। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, এখন চিন্তা করে দেখো যে এই বিক্রিয়াতে এই শর্তে 40 লিটার হাইড্রোজেন তৈরি করার জন্য কতটুকু আয়রন লেগেছে আমরা কিন্তু এখান থেকে পেয়েছি। কিন্তু আমাদেরকে যদি বলতো যে আমি 100 গ্রাম আয়রন নিয়ে বিক্রিয়া করলাম, করে এত পেয়েছি, এখন আয়রনের বিশুদ্ধতা বের করো, তাহলে কি অঙ্কটা আমরা এইভাবে করে লাস্টে বিশুদ্ধতা বের করতে পারবো না? জি জি স্যার। স্যার। বিশুদ্ধতা হচ্ছে 100 গ্রামে এত আছে, শতকরা কত, ঠিক কিনা? তো জি এই স্যার। অঙ্কটাই আমরা এখন করতে যাচ্ছি। যে আমাদের যে পরের উদাহরণটা আছে খেয়াল করে দেখো, চুনাপাথর 220 গ্রাম, এত তাপমাত্রা চাপে এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া গেল, বিশুদ্ধতা কত? তার মানে 220 গ্রামকে আমরা বিশ্বাস করছি না। আমরা এটাকে আগে এসটিপি তে কনভার্ট করে নিয়ে গেলাম, তারপর এখান থেকে আসল পরিমাণ বের করলাম, তারপর বিশুদ্ধতা। সো চিন্তা করে দেখো এবং একটা প্র্যাকটিস করো, কারণ হুবহু সেম অঙ্ক, জাস্ট লাস্টে একটা স্টেপ আমরা এখানে অ্যাড করেছি। তাহলে আমরা যদি তোমাকে দিয়ে দিই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এখানে তোমাকে দেওয়া হলো 150 গ্রাম, এটাকে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস দিব, এবং 1.2 atm চাপে দেওয়া হলো। এখানে দেখা যাচ্ছে যে মনে করো যে 20 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া গেল। তো এখন বের করো তো যে এটার বিশুদ্ধতা কত। আমরা কি পারছি ক্যালকুলেশনটা?
স্যার 54.05 জি স্যার 54.05 অন্যদের কি অবস্থা? সমাধানযোগ্য? ওকে, কারণ মূলত আমাদের একটাই যুক্তি, সেটা হচ্ছে যে যদি এসটিপি তে দেওয়া থাকে, এসএটিপি তে দেওয়া থাকে, আমরা সব হিসাব নিকাশ শর্টকাটে করতে পারি, কিন্তু অন্য কোনো শর্ত হলে এসটিপি বা এসএটিপির সাপেক্ষে আমরা গণনাটা করব। এটারই আমরা পরের অঙ্কটা যদি দেখতে চাই, যে আগের অঙ্কটা কিন্তু এটা প্রয়োগমূলক, কিন্তু এই অঙ্কটাকে আমরা উচ্চতর দক্ষতায় দিতে পারি, সেটা হচ্ছে একটা সিদ্ধান্ত চাওয়া যে প্রমাণ করো নমুনাটি অবিশুদ্ধ। তাহলে দেখো তো ক্যালকুলেশন করে নমুনাটি বিশুদ্ধ না অবিশুদ্ধ। তাহলে যদি আমরা দেখি যে পিওর ম্যাগনেসিয়াম কার্বনেট 120 গ্রাম আসছে, তাহলে বুঝতে পারবো নমুনাটি বিশুদ্ধ। আর যদি দেখা যায় 120 থেকে কম বেশি আসছে, তাহলে আমরা বলতে পারছি এটা অবিশুদ্ধ। তাহলে এভাবে বিশুদ্ধতার যাচাই করতে পারি। তাহলে ট্রাই করে দেখো গণনাটা। স্যার 120 আসেনি, 120 না আসলে আমরা কিন্তু সরাসরি 114 গ্রাম এসেছে। হ্যাঁ, তাহলে বাকিদের কি 114? 13.9 হ্যাঁ, 113.914 কাছাকাছি। তো তাহলে আমরা শতকরা দিয়েও বলতে পারি অথবা সরাসরি বলতে পারি, যেহেতু এটা 114 আসছে, তার মানে আমরা বলতে পারছি যে এটা বিশুদ্ধ নয়, 94.94% বিশুদ্ধ বলা যায়। অতএব আমরা দেখছি যে যখনই আয়তন দরকার হচ্ছে তখন তাপচাপের প্রয়োজন হচ্ছে, কিন্তু যখন ভরের অঙ্ক করলাম তখন কিন্তু তাপচাপের দরকার হয় নাই। তো খেয়াল করে দেখো যে একটু আগেই যে 2-3টা অঙ্ক করা হলো, এই অঙ্কটা বা আমি একটা অঙ্ক দিয়েছিলাম, তারপরে এইটা, এই অঙ্কগুলোর সাথে এখন যেটা আমরা দিয়েছি ঠিক উল্টা কিনা। আগেরটাতে দেখো যে পিওর অ্যামাউন্ট দেওয়া ছিল, ওকে, সো অবিশুদ্ধ নমুনার পরিমাণ দেওয়া ছিল, পিওরিটিটা আমরা বের করেছি। আর এখন উল্টাটা, পিওরিটি দেওয়া আছে, নমুনা কতটুকু ছিল সেটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু প্রথমত তাপ চাপ আয়তন দিলে সবসময় এসটিপি তে বের করে নিব, তারপর বিক্রিয়াটা লিখবো, এসটিপি থেকে বিশুদ্ধ পরিমাণটা বের করব। তাহলে এই 45 লিটারের জন্য এতটুকু বিশুদ্ধ দরকার, কিন্তু আমরা চাচ্ছি যে নমুনা কতটুকু নিতে হবে, যেই নমুনাটা হচ্ছে 98% বিশুদ্ধ। তাহলে 98% বিশুদ্ধ মানে আমি যদি 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার হয়, তাহলে চুনাপাথর নিতে হবে কতটুকু? 100 গ্রাম, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমার এতটুকু পিওর লাগবে, তাহলে আমি চুনাপাথর নিব কতটুকু? এতটুকু। জি ঠিক ছিল স্যার। কিনা যুক্তি? জি স্যার। যে আমাদেরকে অঙ্কগুলোতে কিন্তু মূল বিষয়বস্তুটা ঠিকই আছে, জাস্ট কম্বিনেশন গুলো চেঞ্জ করা হচ্ছে। কখনো আমরা এটা চাচ্ছি, কখনো এটা চাচ্ছি, কখনো বিশুদ্ধতা দেখছি, কখনো বিশুদ্ধতা দেওয়া আছে, পরিমাণ চাচ্ছি, বাট মৌলিক থিমটা কিন্তু সেম। যখনই অন্য একটা শর্তে তাপচাপ আয়তন দেওয়া থাকবে, আমরা প্রথমেই এসটিপি তে এটাকে কনভার্ট করে নিয়ে আসবো, তারপর বিক্রিয়া লিখে সেখান থেকে ঐকিক নিয়মে বের করবো পিওর কতটুকু। তাহলে আমাকে এত লিটার পাওয়ার জন্য এতটুকু পিওর ক্যালসিয়াম কার্বনেট নিতে হবে, কিন্তু আমি পিওর চাচ্ছি না, আমি চাচ্ছি চুনাপাথর নিব কতটুকু, যার বিশুদ্ধতা এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট বিশুদ্ধ চুনাপাথর মানে আমাকে 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য 100 গ্রাম করে চুনাপাথর নিতে হবে, আর 262 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে কতটুকু চুনাপাথর নিতে হবে, সেটা 268.1 গ্রাম। সো এইভাবে আমরা ভর ভিত্তিক এবং আয়তন ভিত্তিক গণনার অঙ্কগুলো করব, এবং এগুলো দেখা যাচ্ছে যে অ্যাডমিশন টেস্টে বা অবজেক্টিভে পরীক্ষায় বেশি থাকে। আর এই চ্যাপ্টারে আমাদের বোর্ডের প্রশ্নে বেশি থাকে হচ্ছে টাইটেশনের অঙ্ক, এবং বোর্ডের প্রশ্নে আমরা জারণ বিজারণের অঙ্ক বেশি থাকবে। তাহলে আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন আছে কারো? স্যার লাস্টের পার্টটা একটু আরেকবার বলবেন?
হ্যাঁ, লাস্টের পার্টটা হচ্ছে যে এই বিক্রিয়াটাতে আমাদেরকে চুনাপাথর নিতে বলেছে, যার বিশুদ্ধতা 98% হবে। তাহলে আমাদের হিসাব বলছে যে এই টোটাল প্রক্রিয়াটার জন্য এত পার্সেন্ট পিওর ক্যালসিয়াম কার্বনেট দরকার। কিন্তু আমাদের টার্গেট ক্যালসিয়াম কার্বনেট না, আমাদের টার্গেট ভেজালযুক্ত চুনাপাথর। তাহলে এত পার্সেন্ট বিশুদ্ধর জন্য প্রতি 98 গ্রাম পিওর ক্যালসিয়াম কার্বনেটের জন্য দরকার হয় 100 গ্রাম চুনাপাথর। তাহলে 262 গ্রামের চুনাপাথর দিতে লাগবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্তই আমরা আজকে শেষ করতে চাই। আর পাওয়ার পয়েন্ট আমরা পাঠিয়ে দিয়েছি। আর এই চ্যাপ্টার যেহেতু সবগুলোই গাণিতিক সমস্যা ভিত্তিক, অতএব আজকের মতো প্রত্যেকেই যদি কাগজ কলম ক্যালকুলেটর নিয়ে বসি এবং আমাদের সাথে সাথে যদি ক্যালকুলেশন গুলো করো, তাহলে দেখো যে কিছুটা বুঝতে সুবিধা হবে যে যেটা আমরা অঙ্ক করাচ্ছি সেটা তুমি সাথে সাথে বুঝতে পারছো কিনা। তো যাই হোক, আমরা মোটামুটি এই পর্যন্তই শেষ করব। আর তোমাদের হচ্ছে যে এই পেমেন্টটা কমপ্লিট করার পর অনেকেই ফর্ম চেয়েছো আমাকে মেইলে, আমি ফর্মটা ব্যাচের এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্স।